যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরে আনুষ্ঠানিক সম্মতি জানালেও হামলার পাল্টাপাল্টি অভিযোগ ইরান ইসরায়েলের, লঙ্ঘন না করার অনুরোধ ডোনাল্ড ট্রাম্পের। সাবেক সিইসির মব জাস্টিসে জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি, অনির্বাচিত সরকার থাকায় অরাজকতা হচ্ছে অভিযোগ নেতাদের। আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কাফি সহ ১৬ জনের সম্পৃক্ততা। ২ জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নানা নাটকীয়তার পর অবশেষে কার্যকর হল ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতিতে সম্মতি দিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস। ১২ দিনের সংঘাতের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বানও জানান তিনি। ইরানের প্রেস টিভি ইসরায়েলের চ্যানেল 12 ও ওয়াইনেট সংবাদ জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7:30 থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় অবসান ঘটল 12 দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের। কার্যকর হলো যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার একদম আগ মুহূর্তে সংঘাত থামাতে সম্মত হয়েছে তেহরান, তেল আবিব। কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টা পরই এমন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। দাবি, একই সাথে যুদ্ধ বন্ধে আর্জি জানিয়েছিল দুপক্ষই। অবশ্য রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের কাকুতি মিনতিতেই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার। লাগাতার 12 দিন হামলা পাল্টা হামলা, পরস্পরের ঘাঁটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের। এর মধ্যেই তেল আবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা। জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে বসল ইরান। একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা, সর্বাত্মক যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য, তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল। একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি কড়া হুঁশিয়ারি, পরদিনই ভোল পাল্টে গেল তার। নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক তোড়জোড়ে নজির রাখলেন। হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তির পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট, এখনও সে উত্তর জানা যায়নি। তবে ট্রাম্পের দাবি, ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল তার কাছে। অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স। বার্তা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের আহ্বানেই মধ্যস্থতা করেছে কাতার। শুরুতে সম্মতি জানায় ইসরায়েল। দুপক্ষের প্রতিনিধির সঙ্গেই কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। চলতি মাসের 13 তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুপক্ষের সংঘাত। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই ইরানের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনল ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই আরও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির হুঁশিয়ারি জানিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইরানকে জোরদার আঘাত করা হবে। ইরানকে এই মিসাইল হামলা যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। যদিও ইসরায়েলের এই হামলার দায় অস্বীকার করেছে তেহরান। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। পাশাপাশি মব জাস্টিসের নামে সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। দাবি জানান সামাজিক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত সরকার থাকায় নানামুখী অরাজকতা তৈরি হচ্ছে। মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুষ্পস্তবক অর্পণ করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে।
সাবেক সিইসি কেএম নুরুল হুদার উপর মব জাস্টিসের ঘটনা নিন্দনীয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তবে 14, 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনের দায় সাবেক 3 সিইসি এড়াতে পারেন না বলেও মনে করেন তিনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিরা কিভাবে হেনস্থার শিকার হয় তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সামাজিক সন্ত্রাস বন্ধে দ্রুত নির্বাচনের দাবি করেন রিজভী আহমেদ। অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। উত্তরা এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু মব জাস্টিসের ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে, ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পরে সাধারণ মানুষের মাঝে বিএনপির 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কোনো ধরনের মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মামলা করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। সদর দপ্তরে সাংবাদিকদের তিনি আরও বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে হেনস্থা করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা করে এখন পর্যন্ত মব সৃষ্টিকারী 20 জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে রাজধানীর তুরাগ এলাকা থেকে হানিফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য সচিব বলে জানা গেছে। এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নুরুল হুদাকে অপদস্থ করার সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলা ছিল কিনা ডিএমপি কমিশনারের কাছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের পক্ষ থেকে। আমার অফিসাররাও 1-2টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। তবে 3 মাস, 4 মাস, 2 মাস আগে মব জাস্টিস যে পরিমাণ ছিল এখন আর অতটা নাই। একটা মেসেজ আমরা দিতে সক্ষম হয়েছি। মব সন্ত্রাস কিংবা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। একই সাথে দাবি আদায়ে সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি। আপনারা কেউ কোনো দাবি দেওয়ার জন্য আদায়ের জন্য রাস্তায় আসবেন না, প্লিজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলা তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে 2 জুলাই। এছাড়া শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি 2 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলার পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের পাশবিক হত্যাযজ্ঞের সব নৃশংসতা যেন ছাড়িয়ে যায় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনা, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জনকে ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। মামলার পর তদন্তে জানা যায় তখনও জীবিত ছিলেন গুলিবিদ্ধ একজন। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার এই মামলায় মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান গত 19 জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন তারা।
প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। একই দিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। Criteria as there are for prosecutors to appear here, for defense counsel to appear here. So ডিফেন্স কাউন্সিলে কাদের নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের এখতিয়ার। যারা আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পাবেন তারা যেন যোগ্য হন এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটি ট্রাইব্যুনালকে নিশ্চিত করতে হবে। Tribunal will have to meet certain criteria, will have to have sufficient experience. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীটির সদস্যরা 3 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। শিগগিরই চাকরিতে পুনর্বহাল করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তারা। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা গতকালও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। বিডিআর কল্যাণ পরিষদের নেতৃত্বে এদিন তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে সচিবালয়ে গিয়েছিলেন, তবে তাদের সাথে সাক্ষাৎ করেননি উপদেষ্টা, যে কারণে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের দাবি নিয়ে আজ দুপুর 12টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন তারা। গত সরকারের আমলে সব বিচার বাতিল, আমাদের বিচারটা থাকবে কেন? আমাদের অপরাধ কি? আমরা ন্যায্য দাবি যদি আমরা ওনাদের কাছে আসছি, এটা আমরা কোনো প্রকারে কোনো ঘটনা আমরা ঘটাইতে রাজিও নাই। আমরা তো নিরীহ মাজলুম, আমাদেরকে জোর করে আমাদেরকে চাকরিচ্যুত করছে এবং আমাদেরকে ওই জেল দিছে। আমাদের সম্মানটুকু এবং আমাদের চাকরিটি ফেরত দেওয়া হোক। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী 1 জুলাই থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যেখানে মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং চলবে 5 আগস্ট পর্যন্ত। গেল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় আজ। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার প্রথম দিন থেকেই রয়েছে নানা কর্মসূচি, শিক্ষাবৃত্তি চালু, পোস্টারিং, প্রতিটি জেলায় শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শো, প্রতীকী কফিন মিছিল, বিভিন্ন দিনে নির্দিষ্ট ভিডিও প্রদর্শনী সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিটি দিনই রয়েছে ভিন্ন ভিন্ন কর্মসূচি। এছাড়া 5 আগস্ট থাকবে শহীদ পরিবারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ও মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ বিভিন্ন কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সব কর্মসূচি ঘোষণা করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি জানান, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে সামনের মাসের 4 তারিখ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। 16 জুলাই রংপুরে হবে জুলাই সমাবেশ। এছাড়া 25 জুলাই ঢাকায় গণসমাবেশ এবং আগস্টের 4 তারিখ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে গণসংহতি আন্দোলন। এ সময় দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানান, এবছরের 11, 12, 13 অক্টোবর 5ম জাতীয় সম্মেলন করবে তাদের দল। এই উপলক্ষে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমও শুরু করেছে তারা। বিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, সেটা আমরা জনগণের কাছে যাব, নির্বাচনের মধ্যে দিয়ে তার মীমাংসা হবে।
কিন্তু ঐকমত্যের জায়গাটাও তৈরি করা দরকার। জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের রাষ্ট্রে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। নারী নির্যাতনের মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেল। মঙ্গলবার তার জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। শুনানি শেষে দুপক্ষের আইনজীবী বলেন, সামান্য ভুল বুঝাবুঝির কারণে মামলা হয়েছিল। জামিনের পর মামলার বাদী তার স্ত্রীও সন্তুষ্টি জানায়। এর আগে 20 মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের সীমান্ত এলাকা দিয়ে 46 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে দেশের ভূখণ্ডে প্রবেশের পরপরই তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত দিয়ে 19 জনকে এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করা হয়। আটকদের মধ্যে 12 জন পুরুষ, 14 জন নারী, 13 জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় 38 জনের বাড়ি কুড়িগ্রামে, আরেকজন পাবনা জেলার বাসিন্দা। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের হোসনাবাদ সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী, 3 জন শিশু রয়েছে। চুয়াডাঙ্গা, দর্শনায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিশুতি যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে স্থানীয়রা। বেলা 2টা থেকে দর্শনা রেল স্টেশনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। অবরোধ করা হয় রেলপথ, সেই সাথে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে চলে বিক্ষোভ। এতে ভোগান্তিতে পড়েন রেল যাত্রীরা। আন্দোলনকারীরা জানায়, ঢাকা খুলনার মধ্যে চলাচলকারী সব ট্রেন দর্শনা স্টেশনে দাঁড়ায়। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস দিনে যাত্রা বিরতি দিলেও রাতে থামছে না। এতে দর্শনা ও আশপাশের এলাকার মানুষের ভোগান্তিতে পড়তে হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলেও তা মানেননি আন্দোলনকারীরা। পৌনে 1 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ও বীর মুক্তিযোদ্ধা এম আবুল কালাম আজাদের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সকালে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে প্যারেড এবং জানাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবী সদস্যরা উপস্থিত ছিলেন। গত শনিবার ভারতের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই সৈনিক। দর্শক, এই ছিল যমুনা নিউজে।